আমার আপন ছোট বোন চিৎকার করে বলছে আমি নাকি তাকে ধর্ষণ করতে চেয়েছি, আমি নাকি খারাপ আচরণ করেছি তার সাথে। তার প্রমাণ নাকি আমার মামনি, সে সময় মতো না গেলে নাকি আমি তার অনেক বড় ক্ষতি করে ফেলতাম। আমার আম্মু তা খুব সহজে বিশ্বাস করে নিল। কথাগুলো শুনে মনে হচ্ছিল আমি এখনো বেঁচে আছি। কেন যখনই কিছু বলতে যাব তার আগেই পায়ের জুতা খুলে আমাকে মারতে শুরু করে দিল আমার আম্মু। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে মার খাচ্ছি আর কান্না ভেজা চোখের ছোট বোনের দিকে তাকিয়ে আছি। নীলু ন্যাকা কান্না করতে করতে আম্মুর কাছে আমার নামে হাজারো মিথ্যে অপবাদ দিচ্ছে। এর আগেও অনেকবার ভাইয়া আমার শরীরে হাত দিয়েছে, আর প্রতিদিন আমাকে একা পেলে খারাপ খারাপ কথা বলতো। আমি কাউকে কিচ্ছু বলিনি, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে তো আমাকে দর্শন করতে চেয়েছিল, আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলেছে। মামনি সময় মতো না আসলে। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। আম্মু যখন আমাকে মারতে মারতে হাঁপিয়ে ওঠে, তখনই আমার মামাতো ভাই রাকিব একটা ওয়্যার নিয়ে আসে আর মারতে থাকে। এক একটা আঘাতে যেন আমার শরীর থেকে মাংস আলাদা করে দিচ্ছিল। এদিকে মামুনি হাজারো কটু কথা বলছে, আর একটা আঘাত করলে হয়তো মরেই যাব। তাই আগেই ওর হাত থেকে কারেন্টের ওয়্যারটা কেড়ে নিয়ে রাকিবের পায়ে আঘাত করলাম। রাকিব মাটিতে লুটিয়ে পড়ছে। মাগো মাগো বলে। দেখেছিস এটা দিয়ে আঘাত করলে কেমন লাগে? মামুনি চিৎকার করে বলছে, বদমাস কুলাঙ্গার, তুই আমার ছেলেকে মারলি? তোর তো জন্মেরও ঠিক নেই। তোকে আপু এই বাসায় নিয়ে এসে নিজের ছেলের মতো বড় করেছে, তার এই প্রতিদান দিলি তুই শুধু? তোর জন্য স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাসায় পড়ে আছে, আর তুই তারই মেয়েকে ছি। ভাবি আর কোনো কথা বলবা না, এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যেতে বলো। আম্মু নীলুকে জড়িয়ে ধরে বসে আছে। মামুনির বলা শেষ কথাগুলো বুক ছিঁড়ে কলিজায় গিয়ে লাগলো। মুখ সামলে কথা বলবেন মামুনি। রাকিব, এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যেতে বল, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আম্মু তোমরা সবাই কি বলছো, আর নীলুই বা কি বলছে আমার মাথায় কিছুই ঢুকছে না। বিশ্বাস করো আম্মু, আমি নীলুকে কিছু করিনি। আমি জানি না নীলু আমার নামে কেন এত বড় অপবাদ দিল। সব কিছু মিথ্যে আম্মু, সব মিথ্যে। আমি কিছুই করিনি আম্মু। আমি না তোমার ছেলে। তুমি কি আমাকে চেনো না? আমি কেমন? আম্মুর পায়ে জড়িয়ে ধরে নিমেষে লাথি দিয়ে ফেলে দিলেন। চুপ কর, আর একটাও কথা বলবি না। তুই আমার ছেলে নোস, পর কখনো আপন হয় না, সেটা আজকেই তুই নিজে প্রমাণ করে দিলি। ভাগ্যিস তোকে আমি জন্ম দিইনি। তুই আমার ছেলে হলে এতক্ষণে তোকে জানে মেরে ফেলতাম। আমি তোমার সন্তান, এটা কখনো মিথ্যে হতে পারে না। প্রয়োজনে আমায় মেরে ফেলো, তবুও এরকম কথা বলো না। তোকে শুধুমাত্র ছেলের পরিচয় দিয়ে বড় করেছি, আর কিছুই নয়। এখন ভালো হবে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। কোথায় যাব? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? নীলু তুই বল না সবকিছু মিথ্যে। আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করিনি। এই কুকুরের বাচ্চা, বের হয়ে যা, না হলে আমি তোকে জুতো পেটা করব। যেই বোনটা আমায় নিজের থেকে বেশি ভালোবাসতো, সেই আজকে আমার নামে এত বড় একটা অপবাদ দিল। কেন এমন করছে সেটা তো আমি জানি না, তবে এর পেছনে কে আছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। রাকিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এক্ষুনি ঘাড় ধাক্কা মেরে বের করে দে কুকুরের বাচ্চাটাকে। আপনি আরেকবার আমাকে কুকুরের বাচ্চা বলবেন তো? হ্যাঁ, আমিও ভুলে যাব আপনি আমার মামনি। আপনার সাহস হয় কি করে আমার বাবাকে কুকুর বলার? ভালো করেছে, একবার নয় 1000 বার বলবি তুই একটা কুকুরের বাচ্চা।
তোর বাপ একটা কুকুর, বাপের জন্য দরদ এসেছে। এই, তুই বলতে পারবি তোর বাপকে? তুই কিভাবে জানবি? তোকে যেই মা জন্ম দিয়েছে সেও হয়তো জানে না। আম্মু নীলুর হাত ধরে রুমে নিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, আমি যদি এই বাসা থেকে বের হয়ে না যাই তাহলে রুম থেকে 2টা লাশ বের হবে। ওদের যাওয়ার দিকে তাকিয়েছিলাম। রাকিব এসে শার্টের কলার ধরে বাসার বাহিরে নিয়ে গেল। চুপচাপ এখান থেকে চলে যাবি, আর নেক্সট টাইম তোকে এই এলাকায় দেখলে জানে মেরে ফেলবো। আজকেই মেরে ফেলতাম। শুধু ফুপির জন্য পারিনি। সকালে যখন নূরজাহান বেগম রান্না করছেন, ওনার ভাবি এসে বললেন নীলু ওড়না ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। শোনা মাত্র নূরজাহান বেগম দৌড়ে গিয়ে নীলুকে চেয়ার থেকে নামিয়ে গালে থাপ্পড় মেরে আত্মহত্যার কারণ জানতে চাইলে লক্ষ্য করে দেখলেন জামা কাপড় ছেঁড়া। কি করব আমি? আত্মহত্যা ছাড়া এই মুহূর্তে আমার আর কিচ্ছু করার নেই। তুমি ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই। আমাকে মরতে দাও প্লিজ। কিন্তু কেন? তুই মরবি কেন? কি হয়েছে আমাকে বল। তোর এই অবস্থা কেন? কে করলো এসব? চিৎকার চেঁচামেচি শুনে নীল তার রুম থেকে চোখ ডলতে ডলতে নীলুর রুমে আসলো। তোমাকে কি বলবো আমি? আমার ভাই আমাকে দর্শন করতে। নীলু ঠাস থাপ্পড় মেরে, তোর সাহস তো কম নয়। ফাসলামি করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছিস। আপু, তুমি নীলুকে কেন মারছো? নীলু যা কিছু বলেছে সব সত্যি। আমি নিজের চোখে দেখেছি। সময় মতো আমি না গেলে কি যে হতো। থাক ওইসব কথা। তুমি তো আর তোমার ছেলের নামে এইসব বিশ্বাস করবে না। তাহলে তোমাকে বলে কি হবে? চিৎকার চেঁচামেচি শুনে নীল তার রুম থেকে চোখ ডলতে ডলতে নীলুর রুমে আসলো। এসে দেখে নীলু কান্না করছে। আম্মু অগ্নি চোখে তার দিকে তাকিয়ে আছে। আম্মু কি হয়েছে? নীলু তুই কাঁদছিস কেন? আম্মু কি হয়েছে? আর কিছু বলার আগেই নীলু আমার শার্টের কলার চেপে ধরলো। আম্মু, এই বদমাইশটা আমার সাথে খারাপ আচরণ করেছে। বাকিটা তো আপনারা জানেন। চোখের পানি মুছে হাঁটতে হাঁটতে নদীর তীরে এসে বসে আছি। কিছুক্ষণ আগের কথা ভেবে নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছি। একটা সামান্য মিথ্যে কথা আমার জীবনটা ধ্বংস করে দিল। নীলু কেন এমনটা করলো? কি ক্ষতি করেছি আমি? মামনি, সেও তো আমায় তার নিজের ছেলে থেকে বেশি ভালোবাসতো। তাহলে সে কিভাবে পারলো আমার উপর মিথ্যে বলতে? এই মুহূর্তে এসব নিয়ে আমার তেমন মাথা ব্যথা না থাকলেও এটা জেনে কষ্ট হচ্ছে যে যাদেরকে আমি আমার মা বাবা ভাবতাম তারা কেউ আমার কিছুই নয়। এটা আমি মানতে পারছি না। এসব ভাবতে ভাবতে রাত হয়ে এলো। সারাদিন নদীর তীরে বসেছিলাম। বিকেল হয়ে এসেছে, বাসার দিকে হাঁটা শুরু করলাম। আমি জানি আমার আম্মু আমাকে অসম্ভব ভালোবাসেন। আমার আম্মুর জান আমি। পৃথিবীর সবকিছু একদিকে আর আমি একদিকে। ছোটবেলায় যখন বলতাম আম্মু আব্বু কোথায় থাকেন, বাসায় আসে না কেন আম্মু? বাবাই, তোমার আপু বিদেশে আছেন, সময় হলে এমনিতেই চলে আসবেন। আচ্ছা আম্মু। আব্বু কি তোমার সাথে কথা বলে? আব্বু দেখতে কেমন? নীল, বেশি বক বক করো না তো। চুপচাপ থাকতে পারো না? তোমার আব্বু যখন আসবে তখন দেখে নিও তোমার আব্বু দেখতে কেমন। দেখবো। 1 বছর পর হঠাৎ করে বলেছিলেন আমার আব্বু নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। বাবা সম্পর্কে এতটুকু জানি, এর চেয়ে বেশি আমার জানা নেই। বাসার মেইন দরজা খোলা দেখে ডাইরেক্ট বাসায় ঢুকে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দরজা বন্ধ করে শুয়ে আছি। আমি বাসায় আছি কেউ হয়তো জানে না, আমিও চাই না কেউ জানুক। সবাই ঘুমিয়ে গেলে আম্মুর কাছে যাব, বলবো আমি কিছুই করিনি, সবই মিথ্যে। আমি জানি আম্মু আমার কথা বিশ্বাস করবে। এতদিন নানা ভাই বাসায় ছিলেন না, ছোট খালার বাসায় ঘুরতে গিয়েছিলেন। খবর পেয়ে বাসায় আসলেন। রাত 10টায় বাসায় চেঁচামেচি শুরু হয়েছে। আমি আড়ালে দাঁড়িয়ে আছি। পরিস্থিতি বুঝে সবার সামনে যাব,
ছেলে ছেলে বলে তো মাথায় তুলে রেখেছিলে অন্যের পাপের ফলকে মানুষ করতে, বিয়ে করতে মা করে দিলে। শেষ অবধি বিয়েটা হলো, কিন্তু কি হলো, 1 বছর যেতে না যেতেই নিজের সংসার নিজেই ভেঙে দিলে এই ছেলের জন্য। এখন সেই ছেলেই কিনা, আমার ভাবতেও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কুত্তাটাকে এখন হাতের কাছে পেলে ওর জন্মের শিক্ষা দিয়ে দিতাম। আমি আগেও বলেছিলাম এত লাই দিও না। এখন দেখেছো এর পরিণাম কতটা ভয়াবহ। পর কখনো আপন হয় না। নানা ভাই আম্মুর উপরে রাগ ঝাড়ছে। বাদ দেন তো আব্বা, বড় আপু জানতো নাকি বড় হয়ে কুলাঙ্গারটা শেষ অবধি এরকম করবে? জানলে তো কখনো এত ত্যাগ দিত না। কত কিছুই না করলেন, কি দেননি তাকে। যখন যা চেয়েছে তার চেয়েও দ্বিগুণ পেয়েছে। থাক ওইসব কথা এখন তো। আর অপদার্থটা বাসায় নেই। আপু ওনার ভুল বুঝতে পেরেছে, তাই তো ধাক্কা মেরে বের করে দিয়েছে। ওর কপাল ভালো আমার নাতনির কিছু হয়নি, না হলে খুব খারাপ কিছু হতে পারতো। আমাকে নিয়ে আলোচনা চলছে। নীলু নানা ভাইয়ের পাশে বসে আছে। মামুনি, রাকিব মাঝে মধ্যে নানা ভাইকে উস্কিয়ে দিচ্ছেন আমার বিরুদ্ধে। আম্মু চুপ করে সব শুনে যাচ্ছেন। এত কিছু শোনার পর 2টা বিষয় আমি খুব ভালো করে বুঝতে পারলাম। আমি ছাড়া এই বাসার সবাই জানে আমাকে ছোটবেলায় কুড়িয়ে এনেছিলেন আমার মা। আমি কষ্ট পাবো বলে হয়তো কখনো জানতে দেওয়া হয়নি আমাকে। এই বাসার কেউ চাইছে না আমি এখানে থাকি। আমাকে যত দ্রুত এখান থেকে চলে যেতে হবে। খুব ভালো করেই আমাকে অপরাধী সাজানো হয়েছে। এখানে 3 জন জড়িত, মামনি, নীলু, রাকিব। শুধুমাত্র এরাই আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। আমি আবার আমার রুমে এসে দরজা বন্ধ করে দিলাম, জামা কাপড় গুছিয়ে নিলাম। ফোন অফ ছিল, চার্জে লাগিয়ে অন করতেই স্ক্রিনে ভেসে উঠল, সরি নীল, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমাকে মাফ করে দিও। আর কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। বাই। 4 বছরের রিলেশন ছোট একটা মেসেজে সব শেষ হয়ে যায় নাকি? কি জানি, মনে হয় ফান করছে আমার সাথে। আগেও অনেকবার এরকম করেছে। আমার অপরাধ জানতে পারি? দেখো নিশাত, আমি জানি তুমি আমার সাথে ফান করছো। বিশ্বাস করো, আমি এখন কোনো প্রকার ফান করার মুডে নেই। অনেক বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে। তুমি অনলাইনে আসলে কল দিও, আমি তোমায় সব ক্লিয়ার করে বলবো। এটা লিখে সেন্ড করে দিলাম। 5 মিনিটের মাথায় রিপ্লাই আসলো, আমি মোটেও ফান করছি না। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। সো ব্রেকআপ। আমার অপরাধ কি সেটা জানতে পারি? কেন, তুমি জানো না তোমার অপরাধ কি? নাকি আমাকে বলতে হবে? ছি, লজ্জা শরম বলতে কিছু নেই। কিভাবে এত বড় জঘন্য একটা কাজ করতে পারলে তুমি? তোমার যদি এরকম কিছু খেয়াল ছিল তাহলে আমাকে বলতে, আমরা বিয়ে করে নিতাম। তাহলে তোমার সাথে রুমমেট করতাম। তুমি কিভাবে পারলে আপন বোনের সাথে এসব করতে? নিশাত, তুমিও শেষমেশ আমাকে ভুল বুঝলা। আমি তোমাকে ভুল বুঝিনি, যেটা সত্যি সেটা বললাম। তুমি আমার সাথে একবার দেখা করো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। এসব জানার পরেও তুমি কিভাবে ভাবলে তোমার সাথে আমি দেখা করব? তাছাড়া আমি আর তোমার মুখটাও দেখতে চাই না। তোমার নাম শুনলেই না কেমন যেন মনের ভেতরে ঘৃণা কাজ করে। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। সবাই তো ছেড়ে চলে গিয়েছে, তাহলে তুমি থাকবা কেন? তুমিও চলে যাও। বাই দ্য ওয়ে, দোয়া করি সবসময় ভালো থেকো। মেসেজটা সিন হওয়ার পরপরই হোয়াটসঅ্যাপে ব্লক দিল। নাম্বারটাও ব্লক লিস্টে রেখে দিল। বাসা থেকে যাওয়ার আগে আম্মুর সাথে দেখা করেছিলাম। উনি বলেছেন আমার মুখ না দেখাতে। আমার জন্য ওনার জীবনের অনেক কিছু হারিয়েছেন, এখন আর কোনো কিছুই হারাতে চান না। আম্মুর পায়ে জড়িয়ে ধরে বলেছিলাম, বিশ্বাস করো আম্মু, আমি কোনো কিছুই করিনি। আমার একটা কথাও বিশ্বাস করেনি তিনি। বাসার অন্য কেউ দেখার আগে চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবি। আমি তোর কেউ নই। পর তো পরই, আপনগুলোও স্বার্থপর। এই শহরে আর থাকতে চাই না। থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারা যাব। তাই ট্রেনে উঠে বসলাম। কোথায় যাব জানি না। টিটি এসে টিকিট চাইলে সরি, আমি তাড়াহুড়ো করে টিকিট কিনতে ভুলে গিয়েছি। নো প্রবলেম, ফাইন ভরে দাও তাহলেই হবে।
জি, কত দিতে হবে? কোথায় যাবেন? ঢাকা। ফাইন 300 টাকা আর টিকিট 250 টাকা, মোট 550 টাকা দাও। সকাল 8টায় কমলাপুরের বসে আছি। একে তো কাউকে চিনি না, জানি না, কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। পেটেও খিদে লেগেছে, পকেটে হাত দিয়ে দেখি মানিব্যাগ নেই। কাজ হয়ে গিয়েছে, চোর বেচারা নিয়ে গিয়েছে। বিকাশে টাকা ছিল কিছু, টাকা তুলে আগে হালকা কিছু খেয়ে নিলাম। হঠাৎ ফোন আসলো, বের করে দেখি রাহুল কল দিয়েছে। কল কেটে দিলাম, ফোন তোলার ইচ্ছে নেই। হঠাৎ মনে হলো আমার তো একটা ফেসবুক ফ্রেন্ড আছে, অনেকবার বলেছিল ওর বাসায় যাওয়ার জন্য, সময় পাইনি তাই যাওয়া হয়নি। ওর নাম্বার আমার কাছে নেই, শুধু ফেসবুকে কথা হয়। এফবিতে ঢুকতেই দেখলাম সে অ্যাক্টিভ আছে। মেসেজ করতেই রিপ্লাই দিল, কি খবর দোস্ত? এই তো ভালো, তুই? ভালো। তুই একটু ঢাকায় আসতে পারবি? কেন? আর আমি তো ঢাকায় আছি, মামার বাসায় এসেছি। তাহলে ভালোই হলো, তুই অনেক দিন হলো বলছিস তোর বাসায় যেতে, তাই আজকে না জানিয়ে চলে আসলাম। নিয়ে যাবি তো তোর বাসায়? কি বলছিস দোস্ত, তুই ফান করছিস না তো? আরে আজিব তো, এই দেখ সেলফি তুলে দিলাম, কমলাপুর আছি। থ্যাংক ইউ বন্ধু, তুই ওখানে থাক, আমি সাইনবোর্ডে আছি, এক্ষুনি আসছি। আর হ্যাঁ, তুই 2টা নোয়াখালীর টিকিট কিনে রাখ। ওর বাসা নোয়াখালী, কিন্তু ট্রেন তো বিকেলে, আমরা বরং বাসেই চলে যাব। না মামা, ট্রেনে যাবো, সারাদিন তোকে নিয়ে ঘুরবো, আর বিকেলে বাসে যাবো। মামা, আমার ঘোরাঘুরি করার মুড নেই, তুই প্লিজ আমাকে নিয়ে তোর বাসায় চল, খুব ক্লান্ত লাগছে। আর কি বলছিস দোস্ত, আমার সাথে চল, মুড না থাকলে এমনি চলে আসবে। জোর করে নিয়ে গেল ওর মামার বাসায়। চল কাপড় চেঞ্জ কর, ঘুরতে যাব। আর হ্যাঁ, ট্রেন কটায়? 7:40, কিন্তু এখন কোথায় যাবি? আরে মামা, আমি ঢাকা এসেছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, দেখা না করে চলে যাব নাকি? ঠিক আছে তুই যা, আমি একটু ঘুমাই, আমার শরীর খারাপ, প্লিজ দোস্ত। ওকে, তোর ইচ্ছে, যা ফ্রেশ হয়ে আয়, কিছু খেয়ে নেবো দুজনে। আমি এখন খাবো না, তুই দেখা করে আয়, তারপর একসাথে খাবো, প্লিজ বোঝার চেষ্টা কর। রিফাত চলে গেলে Okay, bye. নীল রুমে শুয়ে আছে, এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই চোখে ঘুম আসছে না। বারবার কালকের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। উপরে থাকা ফ্যানের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে অনর্থ পানি ঝরছে। নিশা তো আমাকে বুঝলো, সেও সবার মতো মিথ্যেটাকে বিশ্বাস করে আমাকে দূরে ঠেলে দিল। না চাইতেও নিশাতের ফোনে মেসেজ দিলাম। আসার সময় নতুন সিম কিনেছি। মেসেজের উত্তর না পেয়ে কল দিলাম, একবার দুইবার রিং হবার পর, হ্যালো, কে বলছেন? নিশাত, আমি নীল। কেন ফোন দিয়েছো? কি বলবে তাড়াতাড়ি বলো। বিরক্ত হচ্ছ কেন? আচ্ছা 5 মিনিট কথা বলা যাবে? সরি, 5 মিনিট কেন? কোনো ধর্ষকের সাথে আমি 5 সেকেন্ডও কথা বলতে পারবো না, বাই। 4 বছরে এতটুকু চিনতে পারলে আমাকে, সবার মতো তুমিও আমাকে অবিশ্বাস করছো। অন্য কেউ বললে হয়তো বিশ্বাস করতাম না, কিন্তু তোমার ফ্যামিলি থেকে তোমার বোন নীলু নিজে ফোন দিয়ে আমাকে বলছে, সাথে এটাও বলছে তুমি এই পরিবারের কেউ নয়, তোমার বাড়ি নেই, ঘর নেই, মা বাবাও নেই, এমনকি তোমার নাকি জন্মের নেই। আর একটা কথা বললে, নীল কি জিনিস সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। তুমি কি জানো আমার বিষয়ে? নীলু বাচ্চা মেয়ে, তাই কি সব বলে দিয়েছে, তাই বলে তুমি এই কথাগুলো বলবা, সেটা আমি মেনে নিব না। রেগে আগুন হয়ে আছে। এত চ্যাট দেখাইও না, আমি ঠিকই বলেছি, তুমি বলতে পারবা, তোমার বাবাকে পারবে না। যাদের পরিচয়ে তুমি এত এগিয়ে এসেছো না, তারাও আজকে তোমার পেছনে নেই, কারণ তুমি একটা বিশ্বাসঘাতক ধর্ষক। ভালোই হয়েছে তোমার আসল চেহারাটা আমি আগে থেকেই জানতে পেরেছি, না হলে পরে আমার অনেক বড় ক্ষতি হতে পারত। আমি যেই কাজটা করিনি, সবাই যেইভাবে আজকে আমার উপরে মিথ্যে অভিযোগ তুলে ধরলে না, সেটা একদিন মিথ্যে প্রমাণিত হবে। বিশেষ করে সেদিন তুমি আফসোস করবে, সেদিন ফিরে পেতে চাইবে আমাকে। ওই ওই চুপ, কি বলছিস এসব? রাখ তোর ফালতু কথা, এসব ফালতু কথা শোনার টাইম নাই। বিকেলে রিফাত আসলে ফ্রেশ হয়ে নোয়াখালীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। রাতেই পৌঁছে গেলাম নোয়াখালীর সোনাইমুড়িতে। ওদের বাসায় গেলাম, ওর বাবা মা জিজ্ঞেস করেছিলেন আমার পরিচয়। ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে, কিছুদিন থাকবে আমাদের বাসায়। ও তাহলে যা তোর রুমে নিয়ে যা, আর হ্যাঁ ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে আছি। এপাশ ওপাশ করছি, চোখে ঘুম নেই, বারবার আম্মুর কথা মনে পড়ছে।
কিরে দোস্ত, তুই ঘুরতে আসলি তাহলে সবসময় মন মরা হয়ে থাকিস কেন? তোর মুখে কি হাসি খুশি বলতে কিছু নেই? নিশ্চুপ হয়ে শুয়ে আছে। আচ্ছা নীল, সত্যি করে বল তো, তুই কি সত্যি ঘুরতে এসেছিস নাকি অন্য কিছু? প্লিজ বল আমায়, কি হয়েছে তোর? চিন্তিত হয়ে বলার মতো তেমন কিছুই নেই, না হলে অনেক কিছু আছে। আমার গল্পটা শুনলে হয়তো তুইও একটু পর আমাকে ধাক্কা মেরে বের করে দিবি বাসা থেকে। আরে কি বলছিস এসব? বল আমাকে, কি হয়েছে? বলবো, তার আগে আমাকে তুই এখানে থাকার জন্য একটা কাজ আর একটা বাসা বের করে দে। আরে কাজ করবি কেন? আর আমার বাসায় থাক না যত ইচ্ছে, তার আগে এটা বল কি হয়েছে তোর সাথে? সবকিছু শোনার পর আমার মনে হচ্ছে সব চক্রান্ত তোর মামনি, উনি সবকিছু নীলুকে দিয়ে করিয়েছেন। আমারও তাই মনে হয়, কিন্তু মামনি আমার সাথে এমনটা কেন করবে? কি জানি কেন করবে, সেটা তো আমিও জানি না। দোস্ত, ছোটবেলা থেকে এখন অবধি আম্মুকে ছেড়ে আমি কোথাও যাইনি। আমি ওনাকে অসম্ভব ভালোবাসি, খুব মিস করছি রে। তাহলে আন্টিকে ফোন দিয়ে কথা বল আর সবকিছু বুঝিয়ে বল, আমার মনে হয় আন্টি তোকে বুঝবে। কি বলবো আমি? নীলু কেন এমনটা করলো? আমি তো কিছুই জানি না। তাহলে কি বলবো আমি? আম্মু আমি কিছু করিনি, সব মিথ্যে, এটা বলবো? আরে এই কথা তো আগেও বলেছি, তখনও কেউ আমাকে বিশ্বাস করেনি, তাহলে এখন কেন করবে? আরে ভাই, মায়ের মন, ছেলে যতই অপরাধ করুক না কেন ক্ষমা করে দেয়। আমার বিশ্বাস আন্টি তোকে ক্ষমা করে দেবে। তোর জন্য যদি আন্টি এত কিছু ত্যাগ দিল, তাহলে তোকে ক্ষমা কেন করতে পারবে না? হ্যালো, কে? আম্মু, আমি নীল। ও নীল ভাইয়া, কেমন আছো? ভালো আছো তুমি? নীলু, কেন এমনটা করলি? কি দোষ করেছিলাম আমি তোর কাছে? নীল কান্না জড়িত কণ্ঠে। দোষ তোর নয়, দোষ করেছে আমার আম্মু। তোর মতো একটা জারজ সন্তানকে তুলে এনে নিজের পরিচয়ে বড় করে তুলেছেন। তোর জন্য আমি আবার বাবার ভালোবাসা পাইনি, শুধু তোর জন্য। তোর কি মনে হয় আমি কেন এমনটা করলাম? জানতে চাস কেন করেছি? নীলু, আমি না তোর ভাই? তাহলে তোর ভাইকে তুই জারজ বলছিস কিভাবে? আমি না তোর কলিজার ভাই ছিলাম? তাহলে হঠাৎ এমনটা কেন এরকম করলি? কি করে পারলি তোর ভাইকে মিথ্যে অপবাদ দিতে? কারণ জানতে চাইছিস? তাহলে শোন। প্রথমত, তোর জন্য ছোটবেলায় আমার আম্মু আব্বুর ডিভোর্স হয়ে গিয়েছে। দ্বিতীয়ত, আম্মু তোকে আমার থেকে বেশি তোকে ভালোবাসে। আমি কিছু চাইলে এত সহজে দিতে চাই না, আর তোর চাওয়া লাগে না। তার আগেই আম্মু তোকে সব দিয়ে দেবে। আমি তার আপন মেয়ে। কই, আমাকে তো এতদিনও মুখে তুলে খাওয়াইনি। আর তুই তো আমাদের রক্তের কেউ নয়, তোকে সব সময় মুখে তুলেই ভাত খাওয়ায়। সেই দিন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাগ্যিস আমি বেঁচে গিয়েছি। আমার কিছু হয়েছে কিনা তা দেখার আগে আম্মু আমাকে বকা শুরু করে দিল। আমি না বলে কোনো বাসা থেকে বের হয়েছি। পরের দিন তোর সামান্য হাত কেটেছিল, পুরো বাসা মাথায় তুলে রেখেছিল আম্মু। তোর কিছু হলে এত ভালোবাসা কোথায় থেকে বের হয় সেটা বুঝি না। আর আমার কিছু হলে হালকা রিয়্যাক্টও করে না। ঈদে শপিং করতে গেলে আমাকে 10,000 দিত, তোকে 50,000 দেয়। কি জাদুটাই না করেছিলি আমার আম্মুকে। প্রথম তো আমি জানতাম তুই আমার আপন ভাই, তাই কিছু বলতাম না, সব হাসি মুখে সহ্য করে নিতাম। যখন শুনলাম তুই একটা জারজ সন্তান, তোকে আমার আম্মু ডাস্টবিন থেকে তুলে এনেছিল, আর সেই তোর কারণে আমার আব্বু আম্মুর ডিভোর্স হয়ে গিয়েছে। এখন নাকি আম্মু সব সম্পত্তি তোর নামে লিখে দেবে। যেখানে আমার পাওয়া কথা 100%, সেখানে আমাকে মাত্র 20% দেবে। এটা আমি কিভাবে মেনে নিব বল? আমার আম্মু সব কিছুতেই তোর অধিকার, তাহলে আমি কে? এত কিছু জানার পর আমি চুপ থাকি কি করে বল? নীলু, কি বলছিস তুই এগুলো? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর সম্পত্তি চাইতো? তুই শুধু আমাকে একবার বলে দেখতি, আমার সব কিছু তোকে দিয়ে দিতাম। তুই আমার মাকে আমার থেকে কেন কেড়ে নিলি? ওই, কে তোর মা? উনি শুধু আমার মা, আর তুই আমাকে কি দিবি?
সব কিছু তো আমারই। হ্যাঁ, তোর সবই তোর। তুই প্লিজ আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দে। তুই শুধু বল আমি আমি কিছু করিনি। প্লিজ আম্মুকে একবার বল তার ছেলে ধর্ষক নয়। তোর কি মনে হয় আমি এসব গিয়ে আম্মুকে বলবো আর আম্মু তোকে বাসায় নিয়ে আসবে, সাথে করে সবকিছু তোকে দিয়ে দেবে? অনেক কষ্টে আম্মুর চোখে তোকে খারাপ বানিয়েছি। কিসের জন্য? তোকে আবার নিয়ে আসার জন্য। চিন্তা করিস না, তোর জন্য এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তুই চাইলেও আর ফিরে আসতে পারবি না। আমার নামে এই অভিযোগটা কিভাবে তুলতে পারলি? একদিন সবকিছুই প্রকাশ হবে, সেদিন কি বলবি? কোনো দিন প্রকাশ হবে না, কারণ সবাই মিলেই এই প্ল্যানিংটা করেছে। যে প্রকাশ করবে সেই আগে ফেঁসে যাবে। মানে মামুনি, রাকিব, নানা ভাই সবাই মিলে প্ল্যান করেছো? আরে হ্যাঁ, শুধু পুরোটা বাদে। মামনি না বললে তো কখনো জানতেই পারতাম না তুই একটা জারজ। সরি, জারজ নয়, টুকাই। ও, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই। নীলুর এক একটা কথা কলিজায় গিয়ে আঘাত করছিল। ওর জারদ শব্দটা শুনে মাথা ভনভন করছিল। আমি আম্মুর সাথে কথা বলবো। তুই আম্মুর কাছে ফোন দে। নীল চোখের পানি মুছে। সেটা সম্ভব নয়, আম্মু এখন ঘুমাচ্ছে আর আম্মুর সিমটা এখন আমার, বুঝলি? সো তুই চাইলেও আর আম্মুর সাথে যোগাযোগ করতে পারবি না। তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমি তোর ভাই, তোর থেকে এক কদম এগিয়ে আছি। এতক্ষণ তুই যা কিছু বলেছিস, মানে আমাদের মধ্যে ফোনে যা কিছু আলাপ হয়েছে, সবকিছু আমার ফোনের ছোট মেমোরি কার্ডে রেকর্ড হয়ে আছে। এখন ভালোভাবে তুই সবকিছু আগের মতো করে দে, এতে আমি কাউকে কিচ্ছু বলবো না। আর যদি তা না হয় তাহলে আমি এই রেকর্ড আম্মুকে শোনাবো। তখন তুই সহকারে মামনি, রাকিব সবাই রাস্তায় রাস্তায় ঘুরবি, কারণ আম্মু তোদেরকে বাসা থেকে বের করে দিবে। নীল কথাটা শোনা মাত্র নীলুর মাথায় আগুন লেগে গেল। তুই যদি সত্যি এই রেকর্ড ডিলিট না করিস তাহলে আমি কি করব নিজেও জানিস না। ও হ্যাঁ, তুই এই বাসায় পা রাখার আগেই আমি নিজেকে শেষ করে দেব, সাথে আম্মুকেও। না না, আমি কেন মরবো? আম্মুকে মেরে ফেলবো। কি বলবে কিছুই মাথায় ঢুকছে না। নীলুর মুখে যা আসছে তা বলছে। নীলুর কথা শোনা মাত্র মেজাজ খারাপ হয়ে যায়। আমার মায়ের কিছু হলে তোকে শেষ করে ফেলবো। তোর নামও আর এই পৃথিবীর বুকে থাকবে না। তুই থাকা তো দূরের কথা। একবার চিন্তা করে দেখ, আমি যদি এত বড় জঘন্য একটা কাজ করতে পারি, তোর নামে মিথ্যে অভিযোগ তুলে ধরতে পারি, এমনকি তোর গার্লফ্রেন্ডকেও তোর থেকে কেড়ে নিতে পারি, তোকে নিঃস্ব করে দিতে পারি, তাহলে কারোর জীবন নিতে দুইবার ভাববো কিভাবে? অবশ্য আমার কিছু করতে হবে না, যা করার রাকিবই করবে। নীলু বোন আমার, আমি আসবো না আর কোনোদিন তোদের বাসায়। রেকর্ড ডিলিট করে দিব। তুই প্লিজ আম্মুর কোনো ক্ষতি করিস না। নীলুর হাত থেকে মামুনি ফোন কেড়ে নিয়ে বলতে শুরু করলেন, আমি কথা দিচ্ছি বাবা, তোমার মায়ের কিছু হবে না। তুমি শুধু রেকর্ডটা ডিলিট করে দাও আর এই বাসায় তোমার আম্মুকে খুঁজতে এসো না। আর যদি আসো তাহলে আমরাও তোমাদের কথা রাখতে পারবো না। হ্যাঁ, ভালো থেকো। ফোন কেটে বালিশে মুখ গুজে কান্না করছে নীল। পাশে থেকে রিফাত মাথায় হাত বুলিয়ে কান্না করতে মানা করছে। কি বলে সান্ত্বনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। মামনি, সত্যি কি নীল বাসায় আসলে আম্মুকে মেরে ফেলবে নাকি? দূর পাগলি মেয়ে, আরে আমরা তো শুধু নীলকে ভয় দেখিয়েছি, আমাদেরও তো সাহস আছে নাকি আপুকে কিছু বলার? আমার কেন জানি খটকা লাগছে। আরে কি খটকা লাগছে শুনি? শুধু তোমার একার মা নাকি? আমারও ফুপি লাগে। তাছাড়া আজ বাদে কাল আমার শাশুড়ি হবে। আমরা কিভাবে ওনার ক্ষতি করব বলো? সকালে সোফাতে বসে ফোনের স্ক্রিনে থাকা ওয়ালপেপারের দিকে তাকিয়ে আছেন নূরজাহান বেগম। হ্যাঁ, ওয়ালপেপারে নীলের ছবি লাগানো। এক ধ্যানে তাকিয়ে আছে। ওনার এখনো বিশ্বাস হচ্ছে না নীল এমনটা করেছে।
আবার নিজের চোখকেও অবিশ্বাস করতে পারছেন না। ঢাকা 1998। ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ালেখা করতেন সামিরা আর নূরজাহান, দুইজন বেস্ট ফ্রেন্ড। একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতো না। নূরজাহানের দেশের বাড়ি সিলেটে আর সামিরার শেরপুর। অনাথ, ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে। দুইজন খুব ভালো বান্ধবী, এক কথায় এক প্রাণ দুইটি দেহ। পড়াশোনায়ও খুব ভালো ছিল দুইজন। প্রতিদিনের মতো আজকেও কলেজে যাচ্ছে দুইজন। হঠাৎ করে একটা ছেলে এসে রাস্তা আটকে সামনে দাঁড়িয়ে যায়। পেছন থেকে ফুল বের করে হাঁটু গেড়ে বসে পড়ে সামিরার সামনে। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার হবে? তুমি কি আমার হবে সামিরা? সামিরা কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে নূরের দিকে তাকাচ্ছে। প্লিজ কথা বলো। আচ্ছা, এখন উত্তর দেওয়া লাগবে না, এই ফুলটা নাও। সামিরা এইবার চোখগুলো ছোট ছোট করে নূরের দিকে তাকায়। নূর ইশারায় বলে ফুলটা নিতে। সামিরা নূরের কথা মতো ফুলটা হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে যায়। রাতে ঘুমানোর আগে, নূর ছেলেটা কে? আগে তো কখনো দেখিনি। তাছাড়া হুটহাট কি বললো? আমার তো সবকিছু মাথার উপর দিয়ে গেল। আরে ওর নাম জিশান, আমাদের ক্লাসমেট, নতুন ভর্তি হয়েছে। আচ্ছা সামিরা, সত্যিই কি সবকিছু তোর মাথার উপর দিয়ে গেছে, নাকি তুইও কি চোখ মেরে? আরে না, আমি ওকে পছন্দ করি না। দেখতে কেমন যেন লাগে, চুল এলোমেলো, শার্টের গুদাম খোলা, হাতে কি সব চুড়ি পরা, দেখতে পকেটে পকেটে লাগে। আমি কখন বললাম তুই পছন্দ করিস? তার মানে বুঝি বুঝি, সব বুঝি। তার উপরে চুল, শার্ট সব লক্ষ্য করা হয়েছে, তাই না? সামিরা এবার লজ্জায় লাল হয়ে গিয়েছে। নূর খুব ভালো করে বুঝতে পারছে সামিরা প্রেমে পড়েছে। কিন্তু জিসান তো এই কয়েকদিন নূরের আগে পিছে ঘুরঘুর করলো। নূর প্রথমে ভেবেছিল তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু হঠাৎ করে সামিরাকে প্রপোজ করলো জিসান। তাহলে এই কয়েকদিন যে নূরকে ফলো করে বেড়াতো, সেটা কি ছিল? নূরের মাথায় কিছুই ঢুকে না। এদিকে সামিরা কিছু একটা ভাবনায় ডুবে আছে। হয়তো জিসানের কথা ভাবছে। পরের দিন হোস্টেল থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। যেহেতু কলেজ আর হোস্টেল কাছাকাছি, 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে, তাই হেঁটেই যাচ্ছে। আচ্ছা নূর, আজকেও যদি ছেলেটা এসে প্রপোজ করে তাহলে কি করব? কি আর করবি, পিছু পিছু ঘুরবি। পরে যদি মনে হয় জিশান তোকে সত্যিই ভালোবাসি, তাহলে তুই লাভ ইউ বলে দিবি। আরে আস্তে ধীরে কথা বল, পিছে পিছে আসছে, শুনে ফেলবে। তাহলে তো ভালোই, আসতে দে। সামিরা, সামিরা, ওই শোনো সামিরা। পেছন থেকে ডেকে ডেকে সামনে আসলো। কি ভাবলে? আমি এখনো কিছু ভাবিনি। কেন ভাবনি কেন? তোমার কথা আমার মনেই ছিল না। সত্যিই তো, আপনার কথা আমার বান্ধবীর মনে ছিল। কালকে সারা রাত পড়তে পড়তেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই না সামিরা? সামিরাকে উদ্দেশ্য করে বলল, ও তাহলে কি আমি উত্তরটা হ্যাঁ ভেবে নিব? না, আমি কি সেটা বলেছি? তাহলে না ভেবে নেই। সামিরা রাগের লুক নিয়ে জিসানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে পাশ কাটিয়ে চলে গেল। নূর সেখানেই দাঁড়িয়ে রইল। জিসান সামিরার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সামিরা চিৎকার করে